শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা ঠিক এইমাত্র আমাদের সাথে যুক্ত হচ্ছেন সকালের বাংলাদেশের আজকের এই পর্বে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে আছে আমি জুলহা জুবাইর আর আমি রুনিয়া। আজকে শুক্রবার, হ্যাঁ একটা হিমেল পরিবেশ চারপাশে। বেঙ্গল ফাউন্ডেশনের এত বড় একটা অনুষ্ঠান শুরু হয়ে গেছে। রাত জেগে যারা গান শুনেছেন তারা হয়তো এখন লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন, কিন্তু লেপ মুড়ি দিয়ে ঘুমানোর ফাঁকেও যদি সুযোগ হয়ে যায় তাহলে উঠে পড়ুন, আমাদেরকে সকালবেলা জয়েন করুন এবং আমরা আপনাদেরকে সারাদিন কোথায় কি হচ্ছে সেটাও জানিয়ে যেমন দিবস, এবং আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে ঢাকায় কি হচ্ছে, ঢাকার বাইরে কি হচ্ছে, এবং কোথাও থেকে ঘুরিয়েও নিয়ে আসতে পারে। আর সবচেয়ে বড় যে বিষয়টি একটু বলে দিতে চাই, যে যেখানে যেভাবে ঘুমাচ্ছেন জেগে উঠতে হবে, কারণ জেগে ওঠার জন্য সকালের বাংলাদেশের এই আয়োজন আপনাদের নিয়ে, যেখানে আপনাদের আপডেট করার চেষ্টা করব। রুনিয়া যেমনটি করে বলছিল, আর সেই আপডেট নিয়ে আজ যেহেতু শুক্রবার আছে, পরিবারের মানুষজনগুলো নিয়ে কিন্তু একটু ঘুরে আসতে পারেন, কোথায় কি হচ্ছে এই জন্য একটু জানিয়ে দিব সারা বাংলাদেশ ব্যাপী, যাতে করে পরিবারের মানুষগুলো নিয়ে একটু প্ল্যান করার সুযোগ থাকে। প্রথমেই ঢাকার যে আয়োজনটি দিয়ে শুরু করছি তা হচ্ছে বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে 5 দিন ব্যাপী বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত ও উৎসব 2014 কিন্তু শুরু হয়ে গেছে। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে পল্লীকবি জসিমউদ্দিনকে। প্রতিবারের মতো এবারে উৎসবের স্থান ঢাকার আর্মি স্টেডিয়াম। প্রতিদিন সন্ধ্যায় শুরু হয়ে টানা 11 ঘন্টা চলবে এই পরিবেশনা। ঢাকার আরেকটি খবরের মধ্যে আছে, ঢাকা থিয়েটার আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে সেলিম আল দিন উৎসব 2014। জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে এই নাট্য উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। সন্ধ্যা 7টায় সেলিম আল দিনের গল্প নিয়ে গল্প এর প্রদর্শনী রয়েছে। এই মুহূর্তে ঢাকার আরও একটি খবর জানিয়ে দিতে চাই। আজ সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ আরেকটি খবর আছে, আজ দিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে রাধারমণ সঙ্গীত উৎসবের আয়োজন রয়েছে। ঢাকা যেহেতু আজ আমাদের জানি বিভাগীয় শহরগুলোর মধ্যে অন্যতম প্রধান এবং আমাদের রাজধানীও বটে, এরকম অনেক আয়োজনের মধ্যে আরও একটি খবরের কথা জানাচ্ছি ঢাকার। তা হচ্ছে আজ সন্ধ্যা 6:30টায় শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে এক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো ঢাকা, চট্টগ্রাম, কাঠমান্ডু ও কলকাতার আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। এই প্রথম পর্বে আজ বিকেল 3টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির প্রদর্শনী শুরু হচ্ছে। প্রধান অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এই মুহূর্তে একটু চলে যেতে চাই খুলনায়, কারণ আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটির আয়োজনে দুদিন ব্যাপী বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিতর্ক ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিটি পর্যায়ে একটি করে দল এই বিশেষ আয়োজনে অংশ নিচ্ছে, যার মাঝে একটি ইংরেজি বিতর্ক দল, একটি বাংলা বিতর্ক দল এবং সেই সাথে একটি আবৃত্তি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। সিলেটে আজ সকাল 10টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনের সম্মেলন কক্ষে দিনব্যাপী কাব্যকথা সাহিত্য উৎসব 2014 শুরু হচ্ছে। অনুষ্ঠানে রয়েছে র্যালি, সাহিত্য আলোচনা, স্বরচিত লেখাপাঠ, উপস্থিত স্বরচিত লেখাপাঠ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রুনিয়া, অনেকগুলো আয়োজনের কথা জানলাম, যার মাঝে ঢাকাকে ঘিরে কিন্তু বেশ কিছু আয়োজন রয়েছে এবং সবগুলোই আমাদের এই মিউজিক রিলেটেড বা সংস্কৃতি রিলেটেড। এটা তোমার কাছে যদি আলাদা করে জানতে চাই, গতকাল কি যাওয়া হয়েছিল? গতকাল আমার বেঙ্গলে যাওয়া হয়নি, কিন্তু আমি খুবই উৎসাহী যে আজকে ইনশাআল্লাহ আমি যাব। আচ্ছা, এটা ছাড়া বেঙ্গল ছাড়া আর অন্য কোনো প্ল্যান? আজকে আরেকটা অনুষ্ঠান আছে সন্ধ্যায়, সেটাতেও যাওয়ার প্ল্যান আছে, এবং রাতে বেঙ্গল, এবং পরের দিন সকালে সেটার আপডেটস নিয়ে যথারীতি মর্নিং শোতে সকালের বাংলাদেশে সেটার আপডেটস আমি দিয়ে দেব। তোমার সন্ধ্যার আয়োজনে যদি ব্যাগে ভরে আমাকে নিয়ে যাওয়ার সুযোগ হয় অবশ্যই নিয়ে যাও, কারণ সেই আয়োজনটি মিস করতে চাই না। আচ্ছা ঠিক আছে, এটা আমার মাথায় থাকবে, মাথায় রেখো বিষয়টা। আর এই মুহূর্তে একটু যা করতে চাই যে সকালবেলার দিনটা যে শুরু হলো, একটা সকালের সুন্দর সকালের শুরু দেখে নিতে চাই।
পানিতে ঝাপাঝাপিটা দেখে খুব ভালো লাগছিল, কিন্তু চিন্তা করছিলাম এই শীতের সকালে এরকম একটা ঝাঁপ দিলে কিরকম না, আমি সেই অবস্থা ভাবছিলাম রুনিয়া কেন পানিতে যে দাপাদাপি করছে, ঝাপাঝাপি মোটেও করছে। না, আমি আমার এমনি মনে হয় ওখানে রুনিয়াকে দেখতে পেলাম। না না ওখানে আমি ঠান্ডায় কাঁপতে। আপনাদেরকে বলে দিচ্ছি যারা সুইমিংও করতে চান প্লিজ এই শীতের সময় সুইমিংটা একটু অ্যাভয়েড করেন, কারণ ঠান্ডা লেগে যেতে পারে। যদি যেতে চান 12টার দিকে যেতে পারেন, কারণ তখন যেহেতু রোদটা একদম মাথার উপরে থাকে সূর্যটা, তখন হয়তো একটু আরাম লাগবে, কিন্তু তাছাড়া না। আমি জানি না রুনিয়া যেটা বললো সেখানে কতখানি যৌক্তিক হবে ঘটনাটা, কিন্তু ইন্টারেস্টিং যে বিষয়টি এখানে হতে পারে সে হচ্ছে সকালবেলা শীতটি কিন্তু যদি একদম আর্লি মর্নিং একটা এরকম ঝাঁপ দিয়ে নেওয়া যায় তাহলে একদমই আর শরীরব্যাপী আর সারাদিন হাঁপ খেতে হবে না, তাই না? একদম না, চাঙ্গা সব একদম সাথে সাথে মানে চাও প্রয়োজন হবে না। ওইটাই দেখতে পাচ্ছি জুবাইর মনে আজকে এরকম একটা শর্ট ঝাঁপ দিয়ে এসেছে, সেজন্য চাটা কিছু এনে বসেনি আমার একদমই তাই। আমি যে ডুব দিয়ে এসেছি রুনিয়া সে ডুবের কথা না হয় নাই বললাম। যাই হোক, এই মুহূর্তে দর্শক যা করতে চাই একটু জানিয়ে দিতে চাই যে আমাদের এই যারা দর্শক রয়েছেন যমুনা টিভির, যমুনা পরিবারের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজ শুক্রবারে আমাদের কি কি আয়োজন থাকছে। আয়োজনের মাঝে রাত 9:20 কিন্তু থাকছে ইনভেস্টিগেশন 360 ডিগ্রি, যেখানে দেখতে পাবেন প্রেসক্রিপশন 2, এবং সেই সাথে যা রিপিট হবে রাত 3:20 এবং শনিবার দুপুর 12:20। রাতে আরেকটা আছে, সেটা হচ্ছে রাত 11টার সময় হচ্ছে ছুটির রাতে লাইভ, সেটা রিপিট টেলিকাস্ট দেখতে পারবেন কাল ভোরে সকাল 6টায় এবং সকাল 9:05। আচ্ছা রুনিয়া, তুমি কি আজ রান্না বান্না করার কথা না? না, তুমি আমাকে বলতে মানা করেছো। না, ঠিক আছে, তুমি একটু কিন্তু বলে আমি দাও। দর্শক বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের লাইভ কিচেন আছে সন্ধ্যা 6:30, যেটা রিপিট টেলিকাস্ট আপনারা দেখতে পাবেন রাত 1:30 এবং পরের দিন সকাল ভোর 3:30 5:30টায়। বা মানে একবার 3বার দেখা যাবে তোমাকে, তাই তো? 3বার দেখা যাবে, আজকে বাহ, কি 4বার মজা। দেখা যাবে আমাকে। আজকে 4বার দেখা যাবে। যাই হোক, এই মুহূর্তে এই বিষয়টি বলতে চাই যে তোমরা রান্নার যে আয়োজনটা আজ করছো এর মধ্যে কি কোনো সারপ্রাইজ থাকছে নাকি অ্যাজ ইউজুয়াল? আজকে একটা সারপ্রাইজ আছে, মানে আমাদের আইটেমে একটা সারপ্রাইজ আছে। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আসছি সন্ধ্যায় সন্ধ্যা আমি তো স্বাদটা বলেছি, গ্রহণ করতে। সন্ধ্যায় দেখতে। বলেছি আজকে যাদের জন্মদিন আছে তারাও চলে এসেন সেটে, আমরাও তাদেরকে ওখানে খাইয়ে দেব। আচ্ছা, জন্মদিনের উইশগুলো পৌঁছে দিব, তবে এই মুহূর্তে যা করতে হবে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে, এবং আমরা আজ রুনিয়া আমি বেশ আয়োজন নিয়ে কথা বলছিলাম, সেই আয়োজনের মাঝে একটি কিন্তু খুব মহাসমারোহ হচ্ছে না, মহাসমারোহ বলা যাবে? মহাসমারোহ আমি বলবো যে মানে সাউথ এশিয়াতে সবচেয়ে বড় ইভেন্ট আমি বলতে পারি ক্লাসিক্যাল মিউজিকের জন্য, মানে এবং এত সুন্দর করে অর্গানাইজ করা পুরো ইভেন্টটা হচ্ছে যে আমার মনে হয় এটা নিয়ে কথা বলে আসলে শেষ করা যাবে না। একদমই আমরা তাই। বেঙ্গল ফাউন্ডেশনের মিউজিক্যাল যেটা ফেস্টিভ্যাল হচ্ছে 2014, সেটা নিয়ে শুধু কি বললেই হবে রুনি, আমরা একটু দেখেও নিতে চাই। দর্শক, এই হ্যাঁ, মুহূর্তে একটু দেখে দেখে নিব আমরা আসতে যে চাই। আয়োজনের কথা বলছি তার অংশ বিশেষ। বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে গতকাল 27শে নভেম্বর থেকে তৃতীয়বারের মতো শুরু হয়ে গেল উচ্চাঙ্গ সঙ্গীতের আসর বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব বাংলাদেশ 2014। বৃহস্পতিবার সন্ধ্যায় এর উদ্বোধন হয় বাংলাদেশের প্রথিতযশা শিল্পীদের সম্মেলক গানে। দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশ সহ উপমহাদেশের বিখ্যাত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। দুনিয়ার কি বলার আছে? এবং বলা আছে যে এটা মহা সমারোহ যেটা হচ্ছে, এবং এটা যেটা বললাম যে আসলে উচ্চাঙ্গ সঙ্গীতটা যেটা আমার মনে হয় সেটা সেটে বসে না, ওই পরিবেশে সেটাকে যেভাবে উপভোগ করা যায়। যেহেতু আমরা এই মুহূর্তে ওই পরিবেশে যেতে পারছি না, ওই পরিবেশের একজন মানুষকে তো নিয়ে আসতে পারি। এই মুহূর্তে আমরা যাকে পরিচয় করিয়ে দিব তিনি আমাদের সেই আয়োজনের একটি অংশ। তার সাথে পরিচয় হয়নি, তার নাম সুপ্রিয়া দাস এবং উনি সঙ্গীত শিল্পী। শুভ সকাল আপনাকে। শুভ সকাল। শুভ সকাল। সুপ্রিয়া, আমরা অনুষ্ঠান শুরু করতে আপনাকে যে প্রথম প্রশ্নটি করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার সকালটা কি করে শুরু হয়? আসলে
আমার না কোনো কিছু এরকম ফিক্সড করা থাকে না, আচ্ছা যখন যেরকম দরকার তখন সেরকম হতে পারি। তো আমি লাস্ট কয়েকটা মাসের কথা বলি এই অনুষ্ঠানটিকে সামনে রেখে, আচ্ছা। যেটা শুরু হয়েছে। সকালটা শুরু হয় রেওয়াজ দিয়ে, এবং এরপরে আমি প্ল্যান করি সারাদিনে কি করব না করব, এবং তারপরে যদি সময় থাকে তাহলে আমি আবার আরেকটু রেওয়াজ করি। মানে যতটা সময় আমি রেওয়াজে ইউটিলাইজ করতে পারি সেটাই আমি ট্রাই করি এখন। বাহ। সুপ্রিয়ার কাছে একটু যদি আলাদা করে জানতে চাই, এই যে আমরা আয়োজনটার কথা জানলাম বেঙ্গল ফাউন্ডেশনের, এই বছরও আরেকবার আয়োজিত হয়েছে, এটাই কি আপনার প্রথম, মানে আপনি হ্যাঁ, অংশগ্রহণ এবার আমার করছেন? প্রথম অংশগ্রহণ। আচ্ছা, বেশ অসাধারণ। তো এখানে অংশগ্রহণ করার মানে প্রক্রিয়াটা কিভাবে হলো, মানে সিলেকশনটা বা এটা কিভাবে নির্ধারিত হলো যে আপনি পার্টিসিপেট করতে পারবেন? আসলে আমি যখন সিডিটা পাঠালাম তখন আমি নিজেও জানি না, মানে সেটা অনুষ্ঠানে গাওয়ার জন্য সিডি সেরকম কিছু না। আচ্ছা। আপনারা হয়তো জানেন যে বেঙ্গল একটা স্কুল শুরু করেছে, Right. বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয় বলে। তো সেখানে অডিশনের জন্য আমি আমার একটা সিডি পাঠিয়েছিলাম। সেখান থেকে ওই পরম পূজনীয় উল্লাসজি, উনি আমার গান পছন্দ করেছেন। এই আমাকে লুভা আপা তখন ফোন করে বললেন, লুভা নাহিদ চৌধুরী, জি, জি। যে আমার গান ওদের খুব পছন্দ হয়েছে এবং এই অনুষ্ঠানে গাওয়ার জন্য বললেন। বাহ, অসাধারণ। মানে- সেই থেকে এই যাত্রা শুরু, তারপর থেকে নিজের প্রিপেয়ার হওয়া। আচ্ছা, একটু আমরা জানি না আমাদের সুপ্রিয়ার সে সুযোগ হবে কিনা যে শুনেন, আমরা যদি এই মুহূর্তে দুটো লাইন একটু শুনে নিতে পারি আপনার কাছ থেকে, কি করবো? যে কোনোটা, আপনার যে কোনো পছন্দের দু লাইন গিয়ে শোনালেই হবে। আচ্ছা, আমি একটু ঠুমরির একটা অংশ করি। অবশ্যই। रंग सारी है, रंग सारी गुलाबी चुनरिया रे, रंग सारी गुलाबी चुनरिया रे, मोहे मारे नजरिया सवरिया रे, मोहे मारे नजरिया सवरिया रे, रंग सारी है, रंग सारी है, रंग सारी। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। নিঃসন্দেহে আপনাকে সিলেকশন করার পিছনে যথার্থ এবং যৌক্তিক কারণ ছিল। এই কারণ আমাদের দর্শক আপাতত বুঝতে পেরে গেছে, বুঝে একদমই কোনো গেছে, এবং সমস্যা নেই। দর্শক তো এখন হয়তো ছোট একটা শুনলো, তারা হয়তো পুরোটা শোনার আচ্ছা, জন্য পুরোটা যদি এখন- শুনতে হয় সেক্ষেত্রে কখন যেতে হবে আপনাকে পেতে হলে? আজকের অনুষ্ঠান শুরু হবে 6টা থেকে। আমার পারফরমেন্স সেকেন্ড আইটেম। আচ্ছা। শুরুতে একটা তবলার পারফরমেন্স আছে, বাহ। আমাদের বাংলাদেশের 4 জন, তারপরেই আমারটা। আচ্ছা, কতক্ষণ ব্যাপী আপনাকে উপভোগের এই আপনার গান উপভোগের সুযোগ আমারটা পাবেন? আধা ঘন্টা। আধা ঘন্টা আপনি একাই করছেন? হ্যাঁ। আপনি বাহ, বেশ। আচ্ছা, একটু সুপ্রিয়ার কাছে যদি এত সুন্দর ভয়েসের পিছনে রহস্যটা আমরা একটু জানতে চাই, যে কতদিন ধরে শিখছেন? আমি শিখছি 14 বছর ধরে। বাহ। প্রথমে আমার হাতে খড়িটাই আমার মায়ের কাছে হয়েছে। সারেগামা, মানে ছড়া গান, এগুলো মা শিখিয়েছে। তারপরে আমার পরম পূজনীয় গুরুজি, যিনি সদ্য প্রয়াত হয়েছেন, রামকানাই দাস, পণ্ডিত রামকানাই দাস, সিলেটের, ওনার কাছে শিখেছি আমি দীর্ঘ 14 বছর। তো তারপরে আমি শিখেছি ঢাকার রেজওয়ান আলী স্যার। তারপরে বেঙ্গল থেকে আমাকে 10 দিনের জন্য কলকাতায় পাঠানো হয়েছিল এসআরএতে, সঙ্গীত রিসার্চ একাডেমিতে। ওখানে শিখেছি পণ্ডিত উল্লাস কাশলকারজির কাছে, এবং এখনো ওই যে বেঙ্গলের স্কুলে এখনো শিখছি। বাহ, আচ্ছা। বেশ। এই স্কুলটা সিলেটেই, তাই তো? না না, বেঙ্গলের স্কুলটা আচ্ছা, ঢাকাতে, ঢাকায় যে স্কুলটা রয়েছে। হ্যাঁ, আচ্ছা, খিলক্ষেতে। বাহ। আর এই যে আয়োজনে যে আপনি অংশগ্রহণ করতে পারছেন, আপনার অনুভূতিটা কিরকম, মানে আপনার কিরকম মনে হচ্ছে এত গুণী গুণী মানুষের কাছে বা তাদেরকে সামনাসামনি দেখতে পাওয়া, তাদের তাদের সাথে পারফরম্যান্স, perform করা একই একই প্ল্যাটফর্মে। স্টেজ তাদের সাথে শেয়ার করা, একই সেটা অবশ্যই platform-এ। আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি আসলে এতটা আশা করিনি। আচ্ছা। মানে চর্চা করে যাব, একদিন গান করব ভালো, সবাই আমার গান পছন্দ করবে, ভালোবাসবে, এতটুকুই চাওয়া ছিল। আচ্ছা। কিন্তু সেটা যে এত বড় একটা প্ল্যাটফর্মে গাইতে পারবো এবং এত গুণী গুণী মানুষদের সামনে, মানে ওদের স্নেহধন্য এত আশীর্বাদ পেয়ে আমি গাইতে পারবো, মানে সেটা আমি আশা করিনি। মানে আমার বিয়ন্ড ইমাজিনেশন ছিল। তো খুব ভালো লাগছে। ভালো লাগার
আসলেই খুব বেশি ভালো লাগছে। সুপ্রিয়া, একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। আমি জানি না প্রশ্নটা কতখানি জটিল হয়ে যাবে আপনার জন্য, কারণ আমরা এখন যে বিষয়টি জানি যে আমরা অনেক ধরনের, আমাদের যারা আপকামিং সিঙ্গাররা আছে অনেক ধরনের প্ল্যাটফর্ম পায়, অনেকে অনেক রিয়েলিটি শোর মাধ্যমে উঠে আসে, বা অনেকে অনেকভাবেই সুযোগ পায়, বা অ্যালবাম আসছে বাজারে। তো আপনার কাছে একটু যদি আলাদা করে জানতে চাই যে আপনার কি এ ধরনের কোনো প্ল্যান ছিল কিনা, বা এভাবে আসার, বা আপনার প্ল্যানটা কি ছিল যে শিখেই পরে শেষ পর্যায়ে যে নিজের প্রমাণ দিয়ে তারপরে সে জায়গায় আসবো, প্ল্যানটা কি না, ছিল? আসলে এরকম কিছু ছিল না যে আমি প্রমাণ করব আমি কিছু একটা, এরকম কিছু না। জাস্ট চর্চা করে যাব, কিছু সমাজকে মানে ভালো কিছু একটা উপহার দেওয়া। আচ্ছা, আমাদের তো অনেক রেসপন্সিবিলিটি থাকে, শিল্পী মানেই তো গান করে যাওয়া, প্ল্যাটফর্ম করে যাওয়া, বড় হওয়া, এরকম কিছু না। মানে জাস্ট একটা একটা চর্চা করে যাব, একটা জায়গায় যাব, সমাজকে ভালো কিছু সামাজিক একটা দায়বদ্ধতার দেব। জায়গাটা হ্যাঁ। নিশ্চিত করব। আচ্ছা, বাহ, মানে বেশ। সুস্থ গানের চর্চা করব, নিজে গান শিখবো, গান শেখাটা নিজের ভালো লাগার জন্য। দুনিয়া, মানে এই যে তুমি যে একটা সুন্দর বাংলা বললে, সুস্থ গান, আমি যদি এটা নিয়ে তোমাকে একটা প্রশ্ন করি তুমি উত্তর দিতে পারবে না, সেই প্রসঙ্গে তাই যাচ্ছি না, সুপ্রিয়ার কাছে ফিরতে চাই। Thank হ্যাঁ, you. তোমার পরবর্তী প্রশ্ন তুমি করে জেনে নিতে পারো উত্তর। না, আমার পরবর্তী প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে মানে উচ্চাঙ্গ সঙ্গীতেরই কি চর্চা করা হয় নাকি অন্যান্য গানও গাওয়া হয়? মানে অন্যান্য গানও গাওয়া হয়, আচ্ছা। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিকও গাই। আচ্ছা, মানে এগুলো তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে, বাঙালি হ্যাঁ। রন্ধ্র, মানে বাঙালি মানেই তো রবীন্দ্র, নজরুল, খুব সুন্দর, আধুনিক, খুব সুন্দর করে, লোকগীতি, তাই না? হ্যাঁ, খুব সুন্দর করে বললো রন্ধ্রে রন্ধ্রে গাথা। এই রন্ধ্রের গল্পটা বা গানটা যদি না শুনি তাহলে একদমই হচ্ছে না এই মুহূর্তে। তাই প্রয়োজন ঠিক যে আমাদের বাঙালি কৃষ্টি বা কালচারের কথা যদি আমরা বলি, এই যে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, ওনাদের যদি কিছু সুযোগ হয় শোনানোর আমাদের এই মুহূর্তে, দু লাইন। এখন এখন আচ্ছা, এত সুন্দর ভয়েস আসলে ছাড়তে পারছি না। আমি নজরুল গীতি একটু করি, একটু। হ্যাঁ। হ্যাঁ। সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে, অনুরাগ কুমকুম দিলে দেহে মনে, অনুরাগ কুমকুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁয়াছিলে, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর, মানে আমাদের আসলে কিছু বলারই নেই। আমার কিছু বলার নেই, কারণ আমাদের তো কি বলবো, যাই হোক, সুপ্রিয়ার কাছে সুপ্রিয়াকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর করে গান গাইয়ে শোনার জন্য। আসলে আমাদের খুব কম সুযোগ হয়, কারণ এখন আমরা যে ধরনের চর্চা দেখি বা যাদেরই গান গাইতে দেখি, নিঃসন্দেহে তারাও ভালো গান করেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবুও তাদের, আমার কেন জানি সবসময় নজরুল, রবীন্দ্রনাথ বা এই ক্লাসিক্যালের প্রতি একটা অন্যরকম টান ছিল, আমি জানি না, কারণ হয়তো ছোট থেকে এভাবে শুনতে শুনতে বড় হয়েছি বলেই এই দশা। আসলে জানি না কি ঘটনা, রুনিয়া বোধহয় বলতে পারবে, কারণ রুনিয়া বেশি জানে সবকিছু। না, উনি একদমই বেশি জানে না, কিন্তু আমি যতটুকু জানি ততটুকুই বলতে পারছি। সেটা হচ্ছে সুপ্রিয়া যে পথে এগোচ্ছে, একদম ঠিক পথে এগোচ্ছে, তিনি একদমই ঠিক জায়গায় আছেন, এবং আচ্ছা, আজকে তিনি যেখানে আছেন আমরা আশা করি সামনে তিনি আরো অনেক বড় একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে আমি আমাদের বলেছিলাম না আকাশে তুমি জ্বলবে। রুনিয়া বড্ড বেশি জানো, একদম ঠিক বলেছো। সুপ্রিয়াকে অনেক অনেক ধন্যবাদ দিই সকালবেলা এসে ধন্যবাদ। জয়েন করার জন্য আমাদের সাথে। সে সবাইকে ঘাবড়ে গেছে আমাকে কেমন জানি। একটু আহ্বান জানিয়ে দেন, আপনার পারফরমেন্স আছে, একটু দর্শক হ্যাঁ, দেখে নি। please। হ্যাঁ, সবাই আজকে চলে আসবেন একদম 7টার সময় আমার পারফরমেন্স শুনতে। কোথায় আসতে কোথায় আসতে হবে? হবে একটু বলে ও দিতে হবে। আচ্ছা, ঢাকা আর্মি স্টেডিয়ামে চলে আসবেন সবাই। বাহ, বেশ, ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয়াকে। আমি একটু আহ্বান জানিয়ে নিই, আর আপনাকে এই পর্যায়ে আমাদের বিদায় জানাতে হচ্ছে। দর্শক, কথা বলছিলাম আমাদের আজকের অতিথি সুপ্রিয়া দাসের সাথে, যিনি সঙ্গীত শিল্পী, তার প্রমাণ দিতে কিন্তু আর কিছুই বাদ রাখেননি। এত সুন্দর করে তিনি গান গান যে আলাদা করে কিছুই বলবার নেই। আর তার পারফরমেন্স রয়েছে আজ সন্ধ্যা 7টায়। চলে যেতে হবে আমাদের সেই ক্লাসিক্যাল সঙ্গীতের আয়োজনে। তাই তো আর্মি রুনিয়া? স্টেডিয়ামে এখন কি করব? এখন একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, নিয়ে চায়ের কাপটা হাতে নিয়ে এবার ফিরবো।
যেমনটি বলেছিলাম ফেরত এসেছি হাতে চায়ের কাপ নিয়ে। শুধু চায়ের কাপ না, তার সাথে আছে গরম গরম পেপার এবং যার মধ্যে আছে তাজা তাজা খবর। আমরা পেপার শুরু করে দিই। গরম গরম পেপার আর তাজা তাজা খবরের বিষয়টা একটু তোমার কাছ থেকে জানতে হবে। আমি তাকে রান্নার শো আছে না, তাই সবকিছু খাবার দাবার রিলেটেড হয়ে যাচ্ছে। আচ্ছা চিন্তা করো যদি সবকিছুই খাবার দাবারের মতো গরম গরম, আর যাই হোক এই বিষয়ে যাচ্ছি আগে না, খবর আমরা একটু পড়ে নিউজ পেপার নিচ্ছি, পড়ে নিই। আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলোয় রান্না ব্যবসার জৈব সার, যেটা দেখা যাচ্ছে যে জৈব সার উৎপাদন করলে সেটা দিয়ে রান্নাও করা যাবে। সাংসদ আমিনুরকে খুঁজছে পুলিশ, শেষ মুহূর্তে বিদ্যুতের ঝলক। ধুলি খেলা আনুষ্ঠানিক আলোচনায় নিয়মাফিক ৩৬ দফায় কাঠমান্ডু। পেছনের পাতায় যে খবরটি আছে সেটা হচ্ছে আলাউদ্দিন উল্লাহর ডিশ ওয়াশার্স ড্রিম। প্রথম সন্ধ্যা রাঙালেন মালবিকা। তোমার হাতে কি আছে বলো? আমার হাতে ছিল এই প্রথম আলোর হেডলাইন্স। আচ্ছা দর্শক, আমার হাতে দৈনিক যুগান্তরের একটি সংখ্যা আছে, যুগান্তরের শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। প্রথমে এখানে একটি সচিত্র প্রতিবেদন, ৮০ শীতের আশু ছবি, কুয়াশায় আচ্ছন্ন একটি ছবি দেখা যাচ্ছে, এখানে উপরে সূর্য দেখা যাচ্ছে, সেই সাথে নিচে যদিও একটু ভিন্ন রকম শিরোনাম, নাশকতায় আবারও তৎপর জঙ্গিরা, জেএমবি পুনর্গঠনে ৩৩ ব্যক্তি, নতুন সংগঠন কালেমায় দাওয়াত, এবং সেই সাথে ৩৬ দফা কাঠমান্ডু ঘোষণা এবং বিদায়কালে বিদ্যুৎ চুক্তি, উষ্ণতা ছড়ালো মোদি নওয়াজ কর্মর্দন। মূলত এই ছিল উল্লেখযোগ্য যুগান্তরের শিরোনামগুলো। আমার হাতে আছে সমকালে যেটা লাল কালিতে বড় করে যে খবরটি এসেছে সেটা হচ্ছে ছুটিতেই শেষ যৌন হয়রানির শাস্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধেও চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হয়নি, এটা হচ্ছে বিশেষ প্রতিবেদন। বিদ্যুৎ চুক্তি সইয়ে সার্ক সম্মেলনের শেষ রক্ষা, কাঠমান্ডুর ঘোষণা। সূর্যোদয়ের কুয়াকাটার অন্ধকারের মাস্টার প্ল্যান। আর পেছনের পাতায় যে একটি খবর আছে সেটা হচ্ছে সাইকেল বালিকাদের স্বপ্নযাত্রা এবং ঠেলায় চলল বিমান। তোমার হাতে কি আছে? আমার হাতে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আছে। রুনিয়াকে ধন্যবাদ শিরোনামগুলো জানিয়ে দেওয়ার জন্য। ইত্তেফাকের শিরোনামগুলো শেয়ার করে নিচ্ছি। বিএনপি সহ ২৮ দলের নিবন্ধন বাতিলের শঙ্কা, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে পরপর ২বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে দলের নিবন্ধন থাকবে না, জানিয়েছেন ইলেকশন কমিশন। গোয়েন্দা জালে বিজি প্রেস, প্রশ্ন ফাঁসে জড়িত কাউকেই রেহাই দেয়া হবে না, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেই সাথে বলের আঘাত পাওয়া অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিলিপ হিউজের মৃত্যু এবং ৩৬ দফা কাঠমান্ডু ঘোষণা, একটি চুক্তি স্বাক্ষর। সেই সাথে আরো অনেক শিরোনাম রয়েছে, তবে উল্লেখযোগ্য এগুলোই ছিল। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠে যেটা লাল কালিতে যে খবরটি এসেছে সেটা হচ্ছে সার্ক শীর্ষ সহযোগিতার দলিল স্বাক্ষর। বিদ্যুৎ চুক্তি, ৩৬ দফা কাঠমান্ডু ঘোষণা। বস্তি সামাজিক ক্যান্সার, এটা একটা বক্স খবর। ৯১টি ফুটব্রিজের ৬০টি ব্যবহারের অনুপযোগী এবং সুর তালের বৈভবে বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব শুরু। এই ছিল আমার হাতে দৈনিক জনকণ্ঠের খবর এবং আমার মনে হয় এই মোটামুটি আমাদের হাতে যা খবর এবং তার মাঝখানে এখন যেটা হচ্ছে আমি হেডলাইন্সের খবরটা নিয়ে নেই। হ্যাঁ অবশ্যই। ওকে দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের নিউজ স্টুডিওতে, যেখানে আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ মাশরাফি। শুভ সকাল ইমতিয়াজ মাশরাফি। শুভ সকাল রুনিয়া। দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে, সাথে আছি আমি ইমতিয়াজ মাশরাফি। চরম অনিশ্চয়তা শেষে সই হলো সার্ক বিদ্যুৎ সহযোগিতা চুক্তি। শীর্ষ সম্মেলনের শেষ অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রীরা নিজ নিজ দেশের পক্ষে সই করেন এই চুক্তিতে। এছাড়া আঞ্চলিক মোটরযান আর ট্রেন চলাচল চুক্তির জন্য আগামী ৩ মাসের মধ্যে বৈঠকে বসবেন সদস্য দেশের পরিবহন মন্ত্রীরা। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমন সহ ৩৬ দফা কাঠমান্ডু ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় দুদিনের সম্মেলন। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কিশোরগঞ্জের অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদকে গতরাতে ময়মনসিংহের নান্দাইল থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ সহোদর নাসিরুদ্দিন ও শামসুদ্দিন আহমেদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। নাসিরুদ্দিন পলাতক রয়েছেন। টাঙ্গাইলে মা মেয়েসহ ৪ জনকে পুড়িয়ে হত্যার দায়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল সন্ধ্যায় তাকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেনের সামনে হাজির করা হয়। পরে জাহাঙ্গীরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গত ৭ অক্টোবর গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামে মা মেয়েসহ ৪ জনকে পুড়িয়ে হত্যার ঘটনাটি ঘটে।
নাইজেরিয়ার একটি বাস স্টেশনে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 40 জন, এদের মধ্যে 5 জন সেনা সদস্য। হামলার পর ওই এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের মোবি শহরের কাছে এক গ্রামে এ ঘটনা ঘটে। এখনও কোনো পক্ষ দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে জঙ্গি সংগঠন বোকো হারামই এ হামলা চালিয়েছে। নভেম্বরের শুরুতেই তাদের দখলে আসে মোবি শহর। সিরিয়ায় আইএস জঙ্গি নিয়ন্ত্রিত রাক্কা প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের 5 জন সহ 7 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেইর ইজার এলাকার ইউফ্রেটিস নদীর উপর অবস্থিত একটি ব্রিজে বোমা হামলায় প্রাণ গেছে 3 আইএস জঙ্গি সহ অন্তত 10 জনের। সিরীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, জুবাইলিয়া এলাকায় আইএসের প্রধান কার্যালয় এবং জঙ্গিদের ব্যবহৃত 30 মিটার সুড়ঙ্গ ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশ স্টুডিওতে রুনিয়া ও জুবাইরের কাছে। রুনিয়া, ধন্যবাদ মাশরাফি আপনাকে এবং আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে নিউজ রুমের শুভ সকাল। শুভ সকাল, এবং সেই সাথে আশা করছি দিনটি অনেক সুন্দর কাটবে। সুন্দরের ছাড়াও যে জিনিসটি কাটবে, যে আয়োজন যেটি রয়েছে প্রত্যেকের পরিবারের মানুষগুলোকে নিয়ে, সেই আয়োজনগুলো বেশ উপভোগ করা যাবে। এবং আয়োজন উপভোগ যখন করা যাবে তখন সেই আয়োজনের মধ্যে কিছু আয়োজন তো জন্মদিনেরও থাকে, তো সেই জন্মদিনের আমার মনে হয় শুভেচ্ছাগুলো আমরা দিয়ে দিই। বলেছি না রুনিয়া, তুমি অনেক বেশি জানো। যে এই মুহূর্তে জন্মদিনের শুভেচ্ছাগুলো একটু শেয়ার করে নিচ্ছি। প্রথমেই আছেন জাহিদ হোসেন, আপনি উইশ করছেন। আচ্ছা, এখানে কিন্তু একটি বিষয় বলা আছে, জাহিদ হোসেন উনি আবার আমাদের কলিগ, এবং তিনি তার স্ত্রীকে মানে আমাদের ভাবিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। ভাবির নাম হচ্ছে ইয়াসমিন রহমান, আজকে আসছে কিন্তু আমি আর রুনিয়া, আমি জানি না আর কে কে আসছে। সেই সাথে জুয়েল খান, আপনি উইশ করেছেন আপনার বোনকে, যার 7 বছর পূর্ণ হচ্ছে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল, এবং আপনি জানিয়েছেন আই লাভ ইউ সো মাচ সকালের বাংলাদেশ। জুয়েল খান, আপনাকে এবং আপনার বোনকে আমাদের পক্ষ থেকে শুভ জন্মদিন, এবং জাহিদ ভাইয়ের ভাবিও আপনাকে শুভ জন্মদিন। এবং ভাবি প্লিজ আমাদেরকে একটু জানাবেন গিফটটা কি পেলেন, আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে, গিফটের ওনাকেই জানিয়েন। আর মাশিকুর রহমান বাবু, আপনি লিখেছেন আপনি সকালের বাংলাদেশের মাধ্যমে আপনার মনের মানুষকে জন্মদিনের শুভেচ্ছা পৌঁছে দিতে চান, এবং আপনার মনের মানুষ আমি জানি না এখানে কি আছে, আপনি তাকে অনেক ভালোবাসার কথা জানিয়েছেন এবং মনের মানুষকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন। আশা করি সেই মনের মানুষটি একজন যদি হয় তবে ভালো, একের অধিক হলে তবে তারা সবাই সেই উইশটা পেয়ে যাবে, এটাই প্রত্যাশা। আমার মনে হয় না যে অনেকজন হবে, আজকে একজনেরই বার্থডে এবং মনের মানুষ একজনই আসলে হওয়া উচিত। আচ্ছা, এখানে একটি বিষয় বলার আছে, তিনি তাকে কখনো মনের কথাটা বলতে পারেননি, এবং তিনি বলছেন সামনে না পারলেও আমি তার জন্মদিন দূর থেকে পালন করব। ইন্টারেস্টিং, কিন্তু আমার মনে হয় বলে দেওয়া উচিত। একবার বলে ফেলুন, যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল, নাহলে সারা জীবনে দুঃখ থেকে যাবে যে কেন বললাম। তবে বাবু বলার আগে ভেবে নেবেন, কারণ বলাটা যাতে পরবর্তীতে কাল হয়ে না দাঁড়ায়। যাই হোক, এই মুহূর্তে মনির হোসেনের উইশ পড়ে নিচ্ছি। আপনি বলছেন সৌরভকে উইশ করে দেওয়ার জন্য, জানিয়ে দিচ্ছি সৌরভের জন্য আমাদের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা রইল। হ্যাপি বার্থডে সৌরভ। এবং নজরুল চাটখিল, আজ তার জন্মদিন এবং তিনি আমাদের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা চেয়েছেন। আমাদের নিয়মিত একজন দর্শক তিনি। নজরুল, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনার প্রতি। নজরুল, আপনাকে শুধু আমাদের পক্ষ থেকে না, পুরো সকালে বাংলাদেশের যতগুলো দর্শক আছে সবার পক্ষ থেকে একদম প্রাণ ঢালা জন্মদিনের শুভেচ্ছা। একদমই তাই। আর এই মুহূর্তে একটা ছোট্ট ভিন্ন রকম আয়োজন নিয়ে আপনাদের সামনে আসতে চাই। তা হচ্ছে এই যে আমরা সারা বাংলাদেশের কথা বলি, পুরো বাংলাদেশকে দেখে নেওয়ার কথা বলি, এই মুহূর্তে এমনই একটি কাজ করব, চলে যাব ময়মনসিংহের, কারণ সেখান থেকে আমাদের ময়মনসিংহ প্রতিনিধি হুসেইন শহীদ আমাদের সুন্দর একটা দিনের শুরু দেখাবেন। সকালের বাংলাদেশের সকল দর্শককে জানাই শুভ সকাল। আজ আমি এসেছি নেত্রকোনার বিরিশিরিতে গারো পাহাড়ের পাদদেশে। পাশেই সুমেশ্বরী নদী, নদীর পাড়েই আমি যে জায়গাটিতে আছি এই জায়গাটির অবস্থান। এটি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি। এই পাহাড়ি এলাকার মানুষের কৃষ্টি কালচার এবং তাদের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার জন্য এই একাডেমিটি তৈরি করা হয়েছে। 1977 সালে এই একাডেমিটি প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকেই এখানে গারো, হাজং এবং সহ বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষেরা তাদের কৃষ্টি কালচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরও বিকশিত করার জন্য এবং প্রজন্ম থেকে প্রজন্মের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছেন। আমি যদি আপনাদেরকে দেখাই যে খুব সকালবেলায় এই নৃগোষ্ঠী কালচারাল একাডেমিতে কি সুন্দর একটি পরিবেশ। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ, ফুল গাছের পাশাপাশি রয়েছে গাছ, নাম না জানা অনেক গাছ
আমি দেখতে পাচ্ছি, রয়েছে পাহাড়ি গাছ, এবং যে ভবনটি আমরা দেখছি সেই ভবনে আমরা 2 তলায় রয়েছে একটি জাদুঘর, এবং এই ভবনটির ঠিক পাশেই রয়েছে একটি অডিটোরিয়াম। মানে এই সকালবেলায় এই এই আবহাওয়ায় আসলে কেমন লাগছে আপনাদেরকে আমরা বোঝাতে পারবো না, যদি আপনারা নিজে এসে না দেখেন আসলে পুরো উপলব্ধিটা আপনারা পাবেন না। তো এখানকার আসলে কি ধরনের কাজ হয় এই বিষয়গুলো আমরা জানতে এখানকার যিনি পরিচালক আছেন উত্তম কুমার, তার সাথে আমরা কথা বলবো। দাদা, আপনি তো এইটার দায়িত্বে আছেন, এখন এখানে আপনারা এখন কি ধরনের কার্যক্রম চালাচ্ছেন একটু জানান আমাদের দর্শক। হ্যাঁ, আমি এখানকার পরিচালকের দায়িত্ব আছি। আমার নাম উত্তম কুমার রিচিল। আপনারা জেনে থাকবেন যে এটি প্রতিষ্ঠিত হয়েছে 1977 সনে। এই এলাকার এই বৃহত্তর ময়মনসিংহের ক্ষুদ্র জাতিসত্তা যেমন গারো, হাজং, কুচ, হদি, বানাই, এই সমস্ত ক্ষুদ্র জাতিসত্তার সংস্কৃতি চর্চা, উন্নয়ন, লালন পালন, উন্নয়ন এবং বিভিন্ন পর্যায়ে মানে দেশি বিদেশিদের কাছে তাদের সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে এই কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে। এবং আরও জেনে খুশি হবেন যে প্রতিষ্ঠার লগ্ন থেকে আমরা এই পর্যন্ত এই সমস্ত ক্ষুদ্র জাতিসত্তার সংস্কৃতি চর্চা করে আসছি, সংরক্ষণ করে আসছি এবং তাদের গবেষণা করে আসছি। এবং গবেষণার আমাদের একটা সেল রয়েছে এখানে। আমরা বিভিন্ন সময় এই এলাকায় যে সমস্ত গারো, হাজং এবং আরও অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে তাদের সংস্কৃতি উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের আমরা কর্মসূচি গ্রহণ করে থাকি। যেমন আমরা গারোদের ওয়ানগালা, হাজংদের দেউলি উৎসব, কোচদের বিহু উৎসব আয়োজন সহ বিভিন্ন উৎসব আমরা আয়োজনের মধ্য দিয়ে তাদের সংস্কৃতি চর্চার জন্য উদ্বুদ্ধ করে থাকি এবং তাদের সংস্কৃতি সংরক্ষণের জন্য আমাদের এখানে ক্ষুদ্র মিউজিয়াম রয়েছে, জাদুঘর রয়েছে। আপনারা যে কোনো সময় এই জাদুঘর দেখতে পারেন। এবং আপনি জানেন যে এই এলাকা এই সরকার আসার পরে আমরা আরও এটাকে উন্নয়নের জন্য অনেক চেষ্টা করেছি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং এই সরকার আসার পরে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। আমরা এই গারো, হাজং সহ কুচ ইত্যাদি জাতিসত্তা সহ তাদের বিভিন্ন ডকুমেন্টারি ফিল্ম, তাদের মুক্তিযোদ্ধাদের ডকুমেন্টারি বিভিন্ন ফিল্ম, তারপরে তাদের সেরাঞ্জিং অর্থাৎ গীতি, নৃত্য, নাট্য থেকে শুরু করে বিভিন্ন তাদের সংস্কৃতি, গান, নাচ গানের উপর আমরা সিডি করেছি, ডকুমেন্টারি ফিল্ম করেছি। এবং আমাদের কিছু অসমাপ্ত কাজ রয়েছিল এবং সেটা এই সরকারের আমলে আমরা যেমন আধুনিক অডিটোরিয়াম করেছি এবং ভিআইপিদের জন্য গেস্ট হাউস করেছি, আমাদের শিল্পীদের জন্য হোস্টেল করেছি। এরকমভাবে আমরা বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই বছরেও আমাদের বর্তমান সরকারের সাথে যোগাযোগ হয়েছে এবং আমরা শেষ পর্যায়ে আরেকটি পিপিএনবি করেছি। এটাও আমাদের সংস্কৃতি উন্নয়নের জন্য কাজ করবে। আমরা এখানে আরও 100 ড্রামস করব, আরও কিছু আমাদের স্টাফদের জন্য কিছু সুযোগ সুবিধার জন্য তাদের আবাসিক ভবন করব। এরকম বিভিন্ন কাজ আমরা চালিয়ে যাচ্ছি এবং এটাকে পর্যটনের জন্য আরও আকর্ষণীয় করার জন্য আমরা আরও কিছু প্রোগ্রাম করছি। আপনি জানেন এই এলাকা খুবই পর্যটনের জন্য খুবই উপযোগী একটা এলাকা। প্রতি বছর বিশেষ করে এই শীত মৌসুমে দেশি বিদেশি বিভিন্ন পর্যটক এখানে আসে এই এলাকা উপভোগ করার জন্য, এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য। এবং এই পাশেই রয়েছে গারো পাহাড়ের পাদদেশ, এখানে চীনামাটি রয়েছে, রানীখং মিশন রয়েছে, খুবই সুন্দর। আমরা বলতে পারি যে আসলে পর্যটকদের জন্য খুব নিসর্গের কোলে বলতে আমরা যা বুঝি আমরা এই গারো পাহাড়ের পাদদেশে। দর্শক শুনছিলেন আসলে এই কালচারাল একাডেমি নিয়ে নানা তথ্য, নানা গবেষণার কথা। তবে এটুকু আপনাদেরকে আমরা বলতে পারি যে সমতল ভূমির আদিবাসী যারা রয়েছেন তাদের জীবন প্রক্রিয়া যদি আমরা দেখতে চাই, তারা কিভাবে হাজার বছর ধরে এই পাহাড়ি সংস্কৃতি নিয়ে টিকে আছেন, সেই সব কিছুর একটি ছোট প্যাকেজ আপনি দেখতে পারবেন এই কালচারাল একাডেমিতে। এখানে আসা খুবই সহজ। আপনারা যারা ঢাকা থেকে আসতে চান সহজেই মহাখালী থেকে সরাসরি বাস এখানে রয়েছে। তো আমার মতো একদিন হয়তো সকালবেলা আপনারাও একটি সুন্দর সকাল উপভোগ করার জন্য এখানে চলে আসবেন। সবাইকে আমি জানাচ্ছি আবার শুভ সকাল। ধন্যবাদ হোসেন শাহিদ, এত সুন্দর করে ময়মনসিংহে যাওয়ার আমাদের একটা দাওয়াত দিয়ে দিলেন। আমার মনে হয় আমাদের যারা দর্শক রয়েছেন নিঃসন্দেহে এরকম একটি সুন্দর জায়গায় যেতে খুব উদ্গ্রীব হয়ে রয়েছে এই মুহূর্তে। অবশ্যই এখানে যে শীতের এই সময়টা এই যে ছোট ছোট ছুটিগুলো যে পাওয়া যায়, 2 দিনের শুক্র শনি যে একটা বন্ধ পাওয়া যায়, তখন ঢাকার আশেপাশে অনেক জায়গায় যাওয়া যায়, ঘুরে আসা যায় পরিবারকে নিয়ে। একদমই তাই। আর ময়মনসিংহে দেখার মতো আরো অনেক কিছু আছে পুরো ময়মনসিংহ জুড়ে যদি ঘুরে বেড়াতে চায় কেউ, ছড়িয়ে ছিটিয়ে আছে। একদমই তাই। আর এরকম একটি অসাধারণ জায়গা যেখানে সংস্কৃতি চর্চা হয় আমাকে তো অনেক বেশি টানে। আমি জানি না দর্শকদের কিভাবে আগ্রহী করে তুলেছে। তবে এই মুহূর্তে নিয়ে নিতে হবে একটি চা বিরতি। কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি।
সাথেই থাকুন। শীতের সকাল, স্পেশাল চায়ের কাপ হাতে, আর তার সাথে হচ্ছে সকালের বাংলাদেশ আর আপনাদের মতন ভালোবাসা ভর্তি দর্শক। একদমই তাই। কিন্তু এখন এই চায়ের কাপটা যদি ভর্তি করতে পারতাম ভালো হতো। আচ্ছা, কাউকে যদি ভর্তি করার পাঠানো আসলে অনেক বেশি ভালো যেত। হতো, কারণ আমার তো এই যে ঠান্ডার একটা সকালবেলা ঠান্ডার বাতিক আছে, কেন জানি ছুঁই ছুঁই করছে বলে মনে হয়। তবে এই ছুঁই ছুঁই মুহূর্তে করছে। এই ঠান্ডার আর বাড়তে দেওয়া যাবে না। এই মুহূর্তে যা করতে হবে, একটু চলে যেতে হবে আমার খুব প্রিয় সহকর্মীর কাছে, আমাদের শ্রদ্ধেয়, আমাদের ভালোবাসার, ভালো লাগার সামির কাছে। একটু জেনে নিতে চাই আজ এতদিন পরে ওর সাথে দেখা হচ্ছে, কোথায় আছে সে। সামি, তুমি কোথায়? শুভ সকাল। জুবায়ের, শুভ সকাল তোমাকেও। একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে মানুষের জীবনটা কিন্তু অনেক বেশি ঋর সমষ্টি। প্রথমে মানুষের যা দরকার সেটা হচ্ছে একটা ডিগ্রি, এরপরে দরকার হচ্ছে চাকরি। আবার তোমার মতো অনেকে ডিগ্রি চাকরি আসার আগে নারী জুটে যায়। তো নারী জুটলে পরে যে জিনিসটা আসলে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা গাড়ি। আর গাড়ি অনেক বেশি প্রয়োজন। তার থেকে বেশি প্রয়োজন কারণটা হচ্ছে যে ঢাকা শহরে এখন যে কন্ডিশন, আসলে গাড়ি ছাড়া মুভ করা একেবারেই পসিবল না। জুবাইর তো গাড়ি ছাড়া আসলে এক কদমও আগায় না। তো গাড়ি যেহেতু খুব বেশি প্রয়োজন, এই কারণে আমি এমন একটা জায়গায় এসেছি, খুব সারপ্রাইজিং একটি জায়গা, যেখানে আসলে একটা দুইটা গাড়ি না, অসংখ্য গাড়ি আছে আমার আশেপাশে। আমাদের সকালের বাংলাদেশের দর্শক যারা আছেন তাদেরকে একটু দেখাতে চাই যে অনেক গাড়ির সমারোহ ঠিক এই জায়গাটিতে। এবং যে জায়গাটি সেটি হচ্ছে যে ঢাকার ইন্দিরা রোড, সংসদ ভবনের ঠিক উল্টো দিকে। এখানে প্রতি শুক্রবার যা ঘটে সেটি হচ্ছে যে একটি কার হাট বসে। মানুষ তাদের গাড়ি নিয়ে আসেন, ক্রেতা আসেন, বিক্রেতা আসেন, অর্থাৎ গাড়ি গাড়ি এবং সেই সঙ্গে মানুষ তো অবশ্যই আছে। এবং অনেক ধরনের, অনেক দামের গাড়ি রয়েছে। আমার পাশে আমি ঠিক যে জায়গাটিতে রয়েছে, আমার এখানে একটি হুন্দাই গাড়ি রয়েছে, দেখতে খুব সুন্দর। আই উইশ এরকম একটি গাড়ি আমার থাকতো। জানি না এটার মালিক যিনি, তিনি এখন কত টাকায় বিক্রি করবেন বা কত টাকায় আসলে এটি বিক্রি হবে। আমি একটু এদিকে অনেক পদের গাড়ি রয়েছে, আমি একটু এদিকে আসতে চাই, একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই, শুভ সকাল আপনাকে। জি, শুভ সকাল। আচ্ছা, আপনি কি গাড়ি নিয়ে এসেছেন? জি। আচ্ছা, আপনার গাড়ি কোনটা? আমার ক্যারিনা মাই রোড। আচ্ছা, ক্যারিনা। আচ্ছা, কত টাকায় বিক্রি করবেন বলে ঠিক করেছেন? 4,20,000। 4,20,000। কেনা কত ছিল আপনার? আমার কেনা 5.5 লাখ ছিল। 5.5 লাখ ছিল। কতদিন আগে কিনেছিলেন? এই 3 বছর আগে। আচ্ছা, এখন হুট করে এই ডিসিশনটা কেন যে 3 বছর আগে কিনেছেন এখন বিক্রি করবেন? এর থেকে বেটার কিছু এক্সপেক্ট করছেন? হ্যাঁ, আমি মডেল চেঞ্জ করবো এর জন্য। আচ্ছা আচ্ছা, একটা বিষয় কি আমাকে বলবেন, সেটা হচ্ছে মডেল চেঞ্জ করার আইডিয়াটা আসলে কার, মানে আপনার নাকি আপনার ওয়াইফ? ধন্যবাদ সামি। আসলে আমাদের একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা আর যুক্ত হতে পারছি না সামির সাথে। আমাদের আবহাওয়া আমাদের বলে দিচ্ছে যে এই মুহূর্তে যুক্ত হওয়া যাবে না, কারণ নেটওয়ার্ক আমাদের সাথে নেই, অনুকূলে নেই। সামিকে অনেক ধন্যবাদ, কারণ সুন্দর করে সামি আমাদের এই সকালবেলা গাড়ি দেখাচ্ছিল, যে এই বিষয়টি আমার খুব বস্তুটি মূলত আমার অনেক বেশি প্রিয়। এমন একটি প্রিয় বস্তুর সকালবেলা দেখতে পাওয়া আমার। ও তো তোমার অনেক কিছু প্রিয়র কথাই বললো। আমরা গাড়িতেই থাকি, কিন্তু আজকে মানে টেকনিক্যাল প্রবলেম, আজকে আমাদের ওয়েদার গার্ল রুবিও নেই সাথে, তো সেটাও আরেকটা আছে। আজকে আমরা ওয়েদার আপডেটটাও সেজন্য দিতে পারছি না, কিন্তু কালকে আমরা ওয়েদারের জম্পেশ আপডেট দেবো। একদমই তাই। আর এই কারিগরি ভাবে যে সহায়তা, অসহায়ক পরিস্থিতির শিকার হলে এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে এই মুহূর্তে আর মন খারাপ করে থাকতে চাই না, কারণ একটু দেখে নিতে চাই পতেঙ্গা চট্টগ্রাম থেকে পাঠানো আনোয়ার হোসেনের ছবিটি। আনোয়ার হোসেন, আপনাকে এই অদ্ভুত সুন্দর ছবিটির জন্য অসংখ্য ধন্যবাদ। এবং পতেঙ্গা থেকে পাঠিয়েছেন, আমরা দেখতেই পাচ্ছি ওই যে নৌকা। এখন তুমি বলবে যে রুনিয়া তোমার যা জ্ঞান। রুনিয়া, তুমি তো অনেক জানো। আচ্ছা রুনিয়া, এখানে একটি বিষয় আমার বলার আছে, যেহেতু তুমি অনেক জানো, তুমি একটু বলে দাও যে ছবি যারা পাঠাচ্ছেন তাদের জন্য পুরস্কার হিসেবে কি থাকছে?
ছবি যারা পাঠিয়েছেন তাদের জন্য পুরস্কার হিসেবে থাকছে হোটেল সিগালের পক্ষ থেকে 3 দিন এবং 2 রাতের থাকা এবং তার সাথে আনুষঙ্গিক অনেক অনেক সুযোগ সুবিধা। আমাদের ব্লকবাস্টার সিনেমার একটি সিনেমার 2টি টিকিট, যমুনা টেলিভিশনের পক্ষ থেকে গিফট হ্যাম্পার্স এবং তার সাথে চকলেট, এবং সবচেয়ে বড় যেটা আমাদের জন্য পাওয়া সেটা হচ্ছে মাছ সেরা বিজয় যিনি হচ্ছেন তিনি এসে আমাদের সাথে তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে। এখন জুবাইর কিছু বলতে চাও? রুনিয়া তুমি অনেক জানো। যাই হোক দর্শক, আপনাদের এই যে উপহারগুলোর কথা বলা হলো, এই উপহারগুলো পেতে হলে যা করতে হবে ছবি তুলে পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে। ছবি পাঠানোর ঠিকানাটা বলে দিচ্ছি, আমাদের ফেসবুক পেজ যা অনেকেরই জানা হয়ে গেছে, তা হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। আসলে অনেকেই আমাদের সাথে এই ফেসবুক পেজে যুক্ত আছেন, অনেকে অনেক প্রশ্ন করেন, সবসময় উত্তর দেওয়ার সুযোগ হয় না, তবে যখনই সুযোগ পাই অবশ্যই উত্তরগুলো দিতে থাকবো। কারণ আমি রুনি আমরা প্রতিদিনই একটা সময় নিয়ে আমাদের ফেসবুক পেজে উপস্থিত থাকি আপনাদের জন্য। আজমির, টিনা তারাও থাকে শুধুমাত্র আপনাদের জানতে চাওয়াগুলোর উত্তর দেবার জন্য। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকের মাধ্যমে, যার অ্যাড্রেস আরও একবার বলছি facebook.com/সকালের বাংলাদেশ। ছবির সাথেও আরও যা করতে পারেন আপনাদের মনের কথাগুলো লিখে আমাদের জানাবেন। আর আমার হাতে মনের কথার অনেক লম্বা একটা লিস্ট রয়েছে, এই মুহূর্তে একটু পড়ে তার নিতে আগে চাই। ছোট্ট একটা বলে দিতে যাচ্ছি, কারণ ব্লকবাস্টার সিনেমার কথা যখনই আমরা বলি তখনই 31 2টি টিকিটের সাথে তো আমাদের মনে হচ্ছে আমরা যদি একটু ঘুরে আসতে পারতাম। তো আমাদের এই যে ব্লকবাস্টার সিনেমাতে প্রতিদিন কি কি শো আছে এবং কি কি মুভি আছে সেটা আমাদের স্ক্রলে দেখা যাবে, আপনার ইচ্ছা করলে সেটা দেখে নিতে পারেন এবং সেখান থেকে পছন্দ মতো কোনো একটা ছবি সিলেক্ট করে আজকে চলে যান প্রিয়জনকে নিয়ে বাহ, দেখতে। বেশ। রুনিয়া আসলেই নিঃসন্দেহে অনেক জানে এবং অনেক সুন্দর করে সে কথাগুলো বলে। যাই হোক, এই প্রসঙ্গে পরে আসছি, এই মুহূর্তে কমেন্ট পড়ে নিতে চাই। প্রথম যে কমেন্টটি পড়বো, আমার হাতে অনেকগুলো কমেন্ট আছে, কমেন্টের মধ্যে প্রথম যে কমেন্টটি পড়ছি, কমেন্টটি লিখেছেন আল সাজিদ রহমান। আপনি লিখছেন, সকালের বাংলাদেশের সকল সদস্য এবং সকল দর্শকদের জানাই শুভ সকাল। শীতের সকালে সবাই যেমন একটু রোদ পাওয়ার জন্য অপেক্ষা করে, তেমনি আমিও সকালের বাংলাদেশ দেখার জন্য সকাল থেকে বসে থাকি। যাই হোক, একটা রিকোয়েস্ট, সকালের বাংলাদেশে যদি প্রতিদিন একটা করে কুইজ দেয়া হতো তাহলে আমাদের একটু মেধাটাও বাড়তো। ধন্যবাদ। সাজিদ রহমান, আপনি যেরকম বলেছেন যে আপনি সকালে উঠে বসে থাকেন আমাদের শোটি দেখার জন্য, আমরা ঠিক সেরকম সকালে উঠে যাই শুধুমাত্র আপনাদেরকে এই শোটা আরও সুন্দর করে উপস্থাপন করার জন্য। তা আপনাদের কুইজের কথা যেটা বলেছেন, মেধা চর্চার কথা বলেছেন, পড়তে থাকুন বই, আমরা চেষ্টা করব যদি কখনো সম্ভব হয় কুইজ দেওয়ার। আচ্ছা, আমার পক্ষ থেকে সাজিদের কাছে একটাই জিনিস বলার আছে যে আমরা কর্তৃপক্ষকে নিঃসন্দেহে জানিয়ে দিচ্ছি, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এবং সাজিদের জন্য আমার পক্ষ থেকে একটা কুইজ থাকছে, দেখি আপনি আমাকে উত্তর দিতে পারেন কিনা। সাজিদ, আমাকে লিখে জানাতে হবে আমাদের ফেসবুক পেজে যে মুরগি আগে না ডিম আগে। যাই হোক, এই মুহূর্তে পরবর্তী কমেন্টিতে চলে যেতে চাই। কমেন্টটি করেছেন শান্ত গোস্বামী। আপনি লিখছেন, সকালের বাংলাদেশের চলমান প্রেক্ষাপট সারা দেখে একটি পর্দায় এনে একার সাথে অন্যের শুভেচ্ছা জানানোর সুযোগ করে দিয়েছে। আচ্ছা, অনেক সুযোগ করে দিয়েছে এটাই বলার চেষ্টা করেছেন। থ্যাঙ্কস এ লট অফ যমুনা টেলিভিশন। এমন অনুষ্ঠান আরও চাই। নাগরিক হিসেবে কোনো টেলিভিশনের মাধ্যমে নিজের মতামত প্রকাশ করতে পারছি, এর চেয়ে বড় এক্সপেকটেশন আর কিছু হতে পারে না। শান্ত অনেক সুন্দর করে লিখেছে, কঠিন কঠিন কথা। শান্ত, আপনি অনেক সুন্দর করে কঠিন কথা লিখেছেন, কিন্তু যেটা সহজ ভাষায় আমি বলতে পারি সেটা হচ্ছে যে পুরো দিনের ব্যাপারটাকে সাজিয়ে দেওয়ার, দেশে কোথায় কি হচ্ছে সেটাকে সাজিয়ে দেওয়াটাই, সুন্দর করে সাজিয়ে দেওয়ার কাজটাই হচ্ছে আমাদের। এবং আপনি দেখতে থাকুন, এবং এই যে আপনার ভালো লাগাই হচ্ছে আসলে আমাদের প্রাপ্তি। একদমই তাই, ভালো লাগাগুলোই আমাদের প্রাপ্তি। আর শান্ত এত সুন্দর করে লিখে পাঠানোর জন্য, যে এই যে আপনি একই প্রেক্ষাপটে পুরো দেশকে আপনি দেখাতে পারেন, এই বিষয়টি বলতে পারার জন্য, বা আমরা যে সুযোগটা আপনাদের করে দিচ্ছি বা যমুনা টিভি চেষ্টা করছে, এটা প্রথম দিন থেকেই কিন্তু আমরা বলছি আমাদের সাথেই থাকতে হবে প্রত্যেকটি আয়োজনের। এই মুহূর্তে পরবর্তী কমেন্টে চলে যেতে চাই। কমেন্টটি করেছেন অন্তর রয়। আপনি লিখছেন, আজ অনেক ভালো লাগছে, চা খেতে খেতে সকালের বাংলাদেশ দেখছি। আজ সকালটা আমার দারুণভাবে কেটেছে। নদীর পাড়ে কুয়াশার মাঝে সকাল 6টা থেকে 7টা পর্যন্ত দাঁড়িয়ে থাকে এবং কুয়াশার মাঝে লাল টকটকে সূর্যটা দেখে বুঝতে পারলাম শীতের ভোরবেলা কেমন হয়। সকালের এই রূপ না দেখলে কখনো বোঝা যায় না শীতের সকাল কি। আজ থেকে এই সকাল এবং সকালের বাংলাদেশ কোনোভাবেই মিস করব না। আমি উইশ করি আমিও যদি আপনার মতো এরকম শীতের সকালটা এরকম নদীর পাড়ে দেখতে পারতাম, মানে সূর্যটাকে ওঠা, কিন্তু আসলে আমাদেরও সূর্য ওঠা দেখা হয়, এবং তার থেকে বড় আমাদের জন্য সূর্য হচ্ছেন আপনারা যে জেগে ওঠেন আমাদেরকে দেখার জন্য টিভি সেটের সামনে বসেন, এটি আসলে আমাদের জন্য অনেক বেশি বড় পাওয়া। নিঃসন্দেহে অন্তর অনেক বড় পাওয়া, এবং এই জন্য আমরা কৃতজ্ঞ, পুরো সকালের বাংলাদেশ, পুরো যমুনা পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ, কারণ আমাদের ভালো লাগা বা আমাদের প্রতি আপনাদের ভালোবাসা আপনারা এইভাবে প্রকাশ করছেন। এই মুহূর্তে যার কমেন্টটি পড়ছি তার নাম আমিনুর লিখছেন, আপু এবং ভাইয়া, আচ্ছা আমরা কত দিবস পালন করি, যেমন
প্রথমে লিখেছেন 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, মা দিবস, বাবা দিবস ইত্যাদি দিবস আছে, কিন্তু তোমরা ভেবে দেখেছো কোনোদিন বোন দিবস কেন হয় না? ভাই বোনের বাড়ি যাবে আর বোন ভাইয়ের বাড়ি যাবে এমন একটি দিবস কেন হয় না? আচ্ছা, হয় না এই প্রশ্নটার উত্তর আমাদের দর্শকদের কাছেই রেখে দিচ্ছি। আসলে যা করতে চাই দর্শক, এই প্রশ্নের উত্তর আপনাদের কাছেই থাকুক। এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে থাকুক, কিন্তু এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আমাদের মধ্যে আমাদের এখন চলে যাওয়ার সময় একদমই হয়ে তাই। গেছে। চলে যাচ্ছি, আজ বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে এই প্রশ্ন কেন বন দিবস হতে পারে না আপনাদের কাছে থাকলেও লিখে জানাতে হবে ফেসবুকে। উত্তর জানান, কাল এই উত্তর নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।